প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি TVN24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন আশা করছি আপনারা ভালো আছেন। আজকে দুভাগে ভাগ করে আমরা এই অনুষ্ঠানটি করব। প্রথম ভাগে আমরা হোম কেয়ার এবং মেডিকেড বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং পরবর্তীতে আমরা আলোচনা করব কাইরোপ্যাট্রিক যে চিকিৎসা, বিশেষ করে আর্থ্রাইটিসের ক্ষেত্রে এটি কতখানি ভূমিকা রাখতে পারে সে বিষয়ে। আমাদের এ পর্যায়ের অতিথি হিসেবে আজকে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন আশা হোম কেয়ার প্রেসিডেন্ট এবং সিইও এবং উইকলি সাদা কালো যে পত্রিকাটি, সে পত্রিকাটির প্রকাশক এবং প্রধান সম্পাদক আকাশ রহমান। স্বাগত জানাচ্ছি আকাশ রহমান আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আলামিন ভাই, ধন্যবাদ TVN24 এবং সবচেয়ে বেশি জিনিস হচ্ছে দর্শকদেরকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠানটা দেখেন এবং কমেন্টস করেন। অনেক সময় পরবর্তীতে TVN24 ফোন করে যে ভাইয়া আপনার অনুষ্ঠানটা আমরা দেখেছিলাম TVN24, নামটা কিন্তু TVN24 এর সাথে রিলেটেড। অবশ্যই আমাদের দর্শক, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে শুরুতে, যেহেতু আমরা বিষয়টি ঠিক করেছি এলিজিবিলিটি মেডিকেডের জন্য আমি কিভাবে এলিজিবল হব, এরপরে আরেকটি ভাগ হচ্ছে আমি হোম কেয়ারের জন্য কিভাবে এলিজিবল হব। তো শুরুতেই মেডিকেড কারা পাবেন, এদের এলিজিবিলিটির প্রথম একটি শর্ত হচ্ছে ইনকাম লেভেল। আপনি প্রথমে একটু ইনকাম লেভেলটা নিয়ে আলোচনাটা শুরু করি, এরপরে আর কোন কোন ক্ষেত্রে মেডিকেড পাওয়া যেতে পারে একটু যদি আমরা পরিষ্কার হই আজকে। ধন্যবাদ আলমিন ভাই। আসলে ইনকাম লেভেলটা হচ্ছে যে মেডিকেড যেহেতু হোম কেয়ারের সাথে রিলেটেড হচ্ছে, হোম কেয়ার নিয়ে আপনি আলোচনা, হোম কেয়ারটা আপনাকে পেতে হলে পরে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনাকে মেডিকেড থাকতে হবে। মেডিকেড ছাড়া কিন্তু হোম কেয়ার পায় না। আপনি অনেক সিক বা আপনার ডিসেবিলিটিও আছে, বাট আপনাকে প্রথম শর্তটা হচ্ছে মেডিকেড থাকতে হবে। এখন মেডিকেড থাকার প্রথম শর্ত হচ্ছে আপনাকে লো ইনকাম থাকতে হবে। আপনাকে লো ইনকাম আছে, সাথে অসুস্থ আছেন, তাহলে কিন্তু আপনি হোম কেয়ারটা পাবেন। তো হোম কেয়ারের সাথে রিলেটেডটা হচ্ছে মেডিকেড, এবং মেডিকেডের সাথে রিলেটেডটা হচ্ছে আপনার ইনকাম। কারেক্ট। তো এখন দেখা যাচ্ছে যে আপনি যখন কর্মজীবী ছিলেন তখন আপনার ইনকাম যতটা ছিল, তখন আপনি যদি দেখা যাচ্ছে সিঙ্গেল বা হয় সিঙ্গেল ফ্যামিলি মেম্বার, মানে আপনি একজন ছিলেন, 16,000 সামথিং টাকার আপনার মিনিমাম ইনকামটা থাকতে হবে। আপনার যদি দেখা যাচ্ছে আপনি একা 20,000 টাকা ইনকাম করেন, 21,000 টাকা ইনকাম করেন, তখন কিন্তু আপনি মেডিকেডের জন্য এলিজিবল হবেন না যদি আপনি সিঙ্গেল হয়। আপনি যখন ট্যাক্স ফাইলটা করেন তখন দেখবেন যে আপনার ওখানে যখন W4 একটা ফর্ম আছে, W4 ফর্ম, ওখানে আপনি যখন ফিল আপ করেন ওখানে কিন্তু লেখা থাকে যে আপনি সিঙ্গেল অথবা ম্যারিড, অথবা আপনি ম্যারিড বাট আপনি হেড অফ হাউস হোল্ড। আচ্ছা, তখন আপনি ডিপেন্ড করে আপনার ইনকামের ক্যাটাগরিটা কতটুকু আছে, আপনার কয়জন ডিপেন্ডেন্ট আছে। দেখা যাচ্ছে আপনার 2জন ডিপেন্ডেন্ট আছে বা 1জন ডিপেন্ডেন্ট আছে, সেক্ষেত্রে আপনার ইনকাম লেভেল যদি 22,500 টাকা হয় তখন আপনি মেডিকেডটা থাকবে বা আপনি মেডিকেডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আপনি এখানে আমাদের হাতে একটি চার্ট আছে, আপনি বলছেন যে যদি ফ্যামিলি সাইজ একজন হয়, মানে একজন ব্যক্তি, তাহলে $16,612 হচ্ছে সর্বোচ্চ আয়ের সিলিং। 2জন হলে $22,491। এটা ইয়ারলি। হ্যাঁ নিশ্চয়ই ইয়ারলি ইনকাম, মাসে না। না মাসে তো মাই গড। এক বছরে যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইল যখন করেন তখন আপনার যদি এই যে চার্টটা আছে, এই চার্টটা একটা বড় জিনিস হচ্ছে আপনি কিন্তু গুগল করলেও পাবেন, মেডিকেডের সাইটেও আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা ইন্স্যুরেন্স করেন তাদের কাছেও কিন্তু চার্ট আছে। আর একটা মজার বিষয় আমি বলি যে আপনি এই বছর কিন্তু মেডিকেড আছে আপনি জানেন যে আপনি মেডিকেড আছেন, আপনি ডাক্তার দেখাচ্ছেন, সব কিছু হচ্ছে। যখন আপনি ট্যাক্স ফাইল করবেন তখন কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনার কতটুকু ইনকাম দেখাচ্ছেন বা কতটুকু আপনার ইনকাম আছে। আপনি হয়তো জানেন না চার্টটা সম্পর্কে। যে ভদ্রলোক আপনি ইন্স্যুরেন্স করে দিয়েছেন উনি হয়তো ট্যাক্স ফাইলের সময় তো ওনার সাথে কথা হচ্ছে না আপনার, তখন আপনি ট্যাক্স ফাইল করলেন, দেখা যায় আপনার ইনকাম 20,000 টাকা দিয়েছেন, আপনি কিন্তু অটোমেটিক যখন IRS এর কাছে যাবে আপনার মেডিকেডটা চলে যাবে। কারেক্ট। তখন দেখা যাচ্ছে আপনি ডাক্তার দেখাতে পারতেছেন না। তো অবশ্যই এটা হচ্ছে যে আপনি চার্টটা থাকা অবস্থায় যেন আপনার ট্যাক্স ফাইলটা, একবার তো ট্যাক্স ফাইল হয়ে গেছে কিন্তু অনেকে এক্সটেনশন করছে, আমার ট্যাক্স ফাইলও তো এক্সটেনশন করা। তো যারা মেডিকেড হোল্ডার বা মেডিকেড বা ইন্স্যুরেন্স আছে, অবশ্যই আপনার ট্যাক্স ফাইলটা করার সময় যেন এই চার্টটা যেটা আলামিন ভাই TVN24 দেখিয়েছেন এটা যেন সাথে থাকে। অনেকেই কিন্তু এখন কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মেইন ক্যান্সেলেশনটা হচ্ছে মেডিকেড ক্যান্সেল হয়ে যাচ্ছে প্রতিদিন। মনে করেন আমাদেরই যদি 3-3.5 হাজার মেম্বার থাকে, প্রতিদিন অ্যাটলিস্ট 2-5 জনের মেডিকেড চলে যাচ্ছে।
কারণ গভর্নমেন্ট চাচ্ছে না যে আপনার আগে যেমন স্মুথ সার্ভিসটা ছিল, এখন হচ্ছে যে আপনার মেডিকেটটা বন্ধ হলে কি হচ্ছে, আপনার হোম কেয়ার বন্ধ হয়ে যাচ্ছে, আপনি ডাক্তার দেখাতে পারতেছেন না, গভর্নমেন্টের উপর চাপ কমতেছে না, বাজেট কাটতে হচ্ছে, নিশ্চয়ই করছে, কিন্তু অনেক কিছুর সাথে রিলেটেড এটা। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু দর্শকদেরকে বলে দিই, যেহেতু এরকম সুন্দর একটি চার্ট আমাদের হাতে আছে, যেহেতু এক মানে ফ্যামিলি সাইজ 1 হলে 16,612, ফ্যামিলি সাইজ যদি 2 হয় 22,491, ফ্যামিলি সাইজ যদি 3 জনের হয় 28,369, ফ্যামিলি সাইজ যদি 4 হয় তাহলে 94,248 ইয়ারলি ইনকাম এসব, 5 হলে 40,127, 6 হলে 46,005 $, 7 হলে 51,884, এবং 8 জন সদস্য যদি থাকে 57,762 হচ্ছে সর্বোচ্চ সিলিং। এবং ফর হাউস হোল্ড উইথ মোর দ্যান 8 পিপল তাহলে অ্যাড করতে হবে ইয়ারলি $5,878 এডিশনাল পার্সনের জন্য। এভাবেই আসলে নির্ধারণ করা হয়। আপনি যেটি বলছিলেন ইদানিং অনেকের চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে মেডিকেটটা, কারণ কি? এটা মেইন কারণ হচ্ছে আপনার যখন ট্যাক্স ফাইলটা করছেন তখন আপনার উনি হয়তো জানেন না যে আমার কতটুকু লিমিট ছিল, বা আমরা 3 জন হাউস হোল্ড মেম্বার বা 4 জন হাউস হোল্ড মেম্বার, কিন্তু আমি ট্যাক্স ফাইল 60,000 করে ফেলছি, কারণ ওনার ইনকাম তো আছে 60,000 দেখাচ্ছে, কিন্তু ট্যাক্স ফাইল করার পরে যখন উনি ডাক্তার দেখাতে গেছেন তখন কিন্তু মেডিকেটটা নাই বা ইন্স্যুরেন্সটা ক্যান্সেল হয়ে গেছে বা কোপে অ্যাড হচ্ছে। আসলে এটা মেডিকেট এই রিলেটেড আপনি আলোচনা করতে হলে আপনার মিনিমাম 2 ঘন্টা লাইভ প্রোগ্রাম করা দরকার। আমরা সামারিটা আপনাকে বলে দিচ্ছি যে আপনার এই কারণগুলো যেন অবশ্যই আপনার ইনকামটা দেখে ট্যাক্স ফাইলটার সাথে মিল রেখে মেডিকেটটা যেন রক্ষা করে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আসছে যে আপনার বাবা মা তো হোম কেয়ার নিচ্ছে, ঠিক আছে, হোম কেয়ার নেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে বাবা মার অনেক সময় ইনকাম থাকে, ওনারা ট্যাক্স ফাইল করার সময় ওনার কিছু অনেক আঙ্কেল আন্টি নিজেরাও কিন্তু ট্যাক্স ফাইল করে, ছেলেদের ডিপেন্ডেন্ট না। এইটা খুবই মারাত্মক একটা জিনিস যে ওনার ট্যাক্স ফাইল যখন করে বা কিছু ইনকাম দেখায় তখন ওই ডে 1 থেকে ওনার মেডিকেটটা স্টপ হয়ে যায়। কেন? উনি কিন্তু জানেন না, কারণ হোম কেয়ারের নির্দিষ্ট হচ্ছে কি আপনার কোনো ইনকাম নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ উনি হয়তো বাড়ি ভাড়া থেকে একটা পাচ্ছেন, বাড়ি ভাড়াটা আপনি হয়তো পুল ট্রাস্টে দিয়ে হোম কেয়ারটা নিচ্ছেন, কিন্তু যখন আপনি ট্যাক্স ফাইলটা করেন, কারণ ট্যাক্স ফাইল করার সময় তো উনি যখন একটা ট্যাক্স এক্সপার্টের কাছে যান বা সিপি এর কাছে যান বা ইয়ে করেন, উনি কিন্তু অনেক কিছুই হয়তো বলেও না যে আমি হোম কেয়ারটা নিচ্ছি। এটা যদি ক্লিয়ার করে, আসলে সব প্রেশারটা তখন কিন্তু আমাদের কাছে আসে যে আমরা হোম কেয়ারে যারা কাজ করি বা আমাদের মালিক, যে আমার হোম কেয়ার আমার মেডিকেটটা কেন চলে, আমার হোম কেয়ারটা কেন চলে গেছে, তখন আমরা কিন্তু দেখি না আসলে উনি কি ট্যাক্স ফাইল করছেন কিনা বা উনি বলেও নাই। আচ্ছা, তো তখন ওনার হোম কেয়ারটা চলে গেছে, হোম কেয়ারটা গেছে কিন্তু মেডিকেটের জন্য, মেডিকেটটা ক্যান্সেল করছে বা মেডিকেটটা রিনিউ করে নাই। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে ধরুন মা কিংবা বাবা যিনি হোম কেয়ার সার্ভিসটি পাচ্ছেন কিংবা মেডিকেট আছে, তো উনি যদি পরিবারের সদস্য হন, ছেলে এবং মেয়ে তা বা ছেলের বউ, তাদের জয়েন্টলি ইনকাম এই মেডিকেট লেভেলের অনেক উপরে, কিন্তু তারপরও মার মেডিকেট আছে, এটা কিভাবে? না, মা কি ওই পরিবারের সদস্য না? মেডিকেটও কিন্তু আপনার জয়েন্টলি মেডিকেট থাকে, দেখবেন হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা মেডিকেট থাকে। না না, আমার প্রশ্নটা হচ্ছে ওনারা তো ইনকাম লেভেলের অনেক উপরে, ওই পরিবারের মা যদি হন বা বাবা যদি, উনি কিন্তু তখন দেখা যায় যে বাবা মার তো ইনকাম নাই, আপনার ইনকামটা কার, ইনকামটা যার তার কিন্তু মেডিকেট চলে যাচ্ছে। আপনার বাবা মা আছে, আপনার ইনকাম, আপনিও কিন্তু মেডিকেট হোল্ডার বা আপনি ইন্স্যুরেন্স থেকে ডাক্তার দেখাচ্ছেন, ইন্স্যুরেন্সটা কিন্তু মেডিকেটের আন্ডারে আপনার ইন্স্যুরেন্সটা হচ্ছে, একটা স্টেট মেডিকেট বলে, স্টেট মেডিকেট। কারণ আপনি যে ডাক্তার দেখানোর টাকাটা দেয়, কে টাকাটা দেয়? ইন্স্যুরেন্স হচ্ছে আপনাকে টাকাটা দেয়, টাকাটা দিচ্ছে মেডিকেট, মেডিকেটের আন্ডারে কিন্তু আপনার ইন্স্যুরেন্সটা থাকতেছে। আপনার যদি মেডিকেটটাই চলে যায় তখন কিন্তু আপনি ডাক্তার দেখানো বলেন, হোম কেয়ার বলেন, যাই বলেন, সব কিছু কিন্তু আপনি হারাবেন। ওকে, হাজব্যান্ড এবং ওয়াইফ, হাজব্যান্ডের একটা সার্টেন অ্যামাউন্ট ইনকাম আছে, সেটা দারিদ্র এই সীমার থেকে একটু উপরে, কিন্তু ওয়াইফ কিছু করে না, কিন্তু ওয়াইফের প্রয়োজন মেডিকেট। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines.
যেহেতু ওয়াইফের মেডিকেট থাকবে। উনি যদি জয়েন্টলি ট্যাক্স ফাইল না করেন হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু উনি সেপারেটলি, এখানে ট্যাক্স ফাইলটাকে আপনি জয়েন্টলি করছেন না হাউস হোল্ড উপরে করছেন? আচ্ছা, তো জয়েন্টলি না করে কি উনি আলাদা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে কেন পারবেন, পারবেন একসাথে থেকে? এটা আইআরএস এর মানে যে সিপিএ এক্সপার্ট উনি বলতে পারবেন, কিন্তু আপনি করতে পারবেন। এখানে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে আপনার ট্যাক্স ফাইল, আপনি 5 জন 16 উপর বা 18 উপর আপনার 5 জনই কিন্তু আলাদাভাবে ট্যাক্স ফাইল করতে পারবেন একটা ফ্যামিলি। আবার যিনি একজন হাউস হোল্ড উনিও করতে পারবেন 5 জনকে। এটা নিয়ে আমরা একটা ভালো প্রশ্ন ডিটেইল আপনি আলোচনা করতে পারবেন। এটা একটা ভালো প্রশ্ন যে আসলে তাহলে কি, দেখুন ওয়াইফের কোনো ইনকাম নাই কিন্তু ওয়াইফের মেডিকেট প্রয়োজন, তার সে অসুস্থ, এখন হাজবেন্ডের ওই অল্প ইনকাম দিয়ে তার কোপে দিয়ে এবার চলা যাবে সামারি হচ্ছে বা ডিফিকাল্ট আসলে। এটা মানে একটা ডাক্তার যেমন আমাদের মনে করেন একটা ওষুধ কিনে খেতে হয়, তো আমরা একটা ডাক্তার আমার ওয়াইফকে মনে করেন একটা ইনজেকশন দিলাম, ওটা $2,500 এক একটা। যদি আমার মেডিকেট থাকতো বা আমার ওয়াইফের মেডিকেট থাকতো এটা কিন্তু দিতে হতো না। তো এটা আমি সরি যে মানে এটা পার্সোনাল, কিন্তু এটা কিন্তু অনেক বড় জিনিস। যারা আপনার ডায়াবেটিক্সের আছে এক একটা স্ট্রিপ $250-300 করে, ওটা কিন্তু মেডিকেট থেকে পাচ্ছে, ইন্স্যুরেন্স থেকে পাচ্ছে। তো মেডিকেটটা থাকা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ইম্পর্টেন্ট। কিন্তু এই মানে অনেকের তো থাকছে না, তাদেরকে যে পরিমাণ কোপে দিতে হয় কিংবা অনেক সময় তারা অনেক এলিজিবলই থাকে না, অনেক টাকা দিয়ে আমাদের ওষুধ কিনে নিতে হয়। রাইট। তো আপনার কাছে এই আয় ছাড়া মেডিকেটের জন্য আর কি কি এলিজিবিলিটি? যেমন আমার কাছে একটি তথ্য আছে, যাদের কিডনি সমস্যা তারা যত টাকাই আয় করুক তাদেরকে অটোমেটিক তারা মেডিকেটের জন্য এলিজিবল, এবং একই সাথে জন্য স্পেশাল চাইল্ড যারা তারাও না। আপনার তো মেডিকেটের থাউজেন্ডস কিছু অপশনস আছে, আমি কিন্তু মেডিকেট এক্সপার্ট না। ওকে, তাহলে আমরা হোম কেয়ারের সাথে মেডিকেট সেইটা আলোচনা আমি ডিটেইলটা বলতে পারবো। সেই আলোচনাতেই আমরা থাকি। এবার আপনি হোম কেয়ার পেতে হলে প্রথমত মেডিকেট লাগবে, আপনি বলছিলেন কারা যোগ্য, আর কি কি লাগবে? আচ্ছা, একটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি এই যে 16,000 এর নিচে ইনকাম ছিল আপনার মেডিকেট আছে, তাহলে কিন্তু আপনি হোম কেয়ার পাবেন। হোম কেয়ারের প্রথম শর্ত হচ্ছে মেডিকেট। মেডিকেটটা আপনি এখন জিনিস হচ্ছে আপনি মেডিকেটটা কখন পাচ্ছেন আর কখন পাবেন না। আপনার একটা জিনিস আছে, অনেকে কিন্তু শুধু মেডিকেয়ার আছে, যেমন আপনি একটা এখানে আপনি 10 বছর ছিলেন, 10 বছর আপনি গভর্নমেন্টকে সাফিসিয়েন্ট ট্যাক্স দিয়েছেন, সোশ্যাল সিকিউরিটিতে টাকা দিয়েছেন, উনি কিন্তু মেডিকেটের জন্য যোগ্যই হবেন না, কারণ ওই যে আপনার ইনকাম সবসময় বেশি ছিল, আপনি মেডিকেয়ার পেয়েছেন, কিন্তু আপনার আসলে এখন বয়স হয়ে গেছে, আপনার হোম কেয়ারটা দরকার, যে কেউ একজন, তখন কিন্তু আপনি আর হোম কেয়ারের জন্য এলিজিবল না। আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু অনেক জানার একটা জিনিস যে আপনি এখানে 10 বছর ছিলেন, তখন হয়তো হোম কেয়ার টেকনোলজিটা ছিল না বা সিডিপিএফ ছিল না, এখন আপনার আসলেই দরকার যে আপনি সারাদিন বাসায় থাকেন, আপনার পায়ে প্রবলেম দিতে পারবেন। কিন্তু যখন আপনি শুধু মেডিকেয়ার আছে, কারণ আপনি মেডিকেয়ারের জন্য কোনো সময় যোগ্য ছিলেন না, কারণ আপনি সারা বছর গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে এসছেন, 10 বছর ছিলেন, তখন আপনি মেডিকেট আপনি করতে পারবেন না, আপনি হোম কেয়ার পাবেন না। ওটা আপনাকে প্রাইভেট পেতে হোম কেয়ারটা নিতে হবে, যে আপনি টাকা নিজের পকেট থেকে দিবেন, হোম কেয়ার লোক এসে কাজ করে যাবে, পিসিএ বা এইচএইচ। কিন্তু এটা তো খুবই এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ তো, কারণ এখানে অনেকেই আছে যে মেডিকেল ছাড়াও তো আমাদের মনে করেন ডে কেয়ার যারা আছে, আমরা হয়তো নিজেরা দেই, অনেকের কিন্তু মেডিকেট নাই, আমাদের কাছে কিন্তু সার্ভিস নিচ্ছে, মানে আসে, যেহেতু আমাদের একটা চ্যারিটি ফাউন্ডেশন আছে, ওখান থেকে আমরা সাবসিডিয়ারি দেই, যে না একটা মানুষকে আপনি দেখেন উনি শুধু ডে কেয়ারটার কথা চিন্তা করেন, ওনাকে আমরা নিয়ে যাই নিজস্ব ট্রান্সপোর্টে। আপনি একটা ট্রান্সপোর্টের একটা ভদ্রলোকে আপনি $350 থেকে $400 দিনে দিতে হয় ওনার গাড়ি সহ, 10 জন লোক যাতায়াত করে, তাহলে এক একটা লোকের পিছনে আপনার $15 থেকে $20 পার ডে পড়ে, মাসে সপ্তাহে 3 দিন এলে দেখা যাচ্ছে আমার $300 একটা লোকের পিছনে সাবসিডিয়ারি দিতে হয়। মেডিকেট নাই, তাহলে এটা কিভাবে আপনারা ওই খরচটা তাহলে মেটাবেন? আমরা তো আমাদের নিজস্ব ফাউন্ডেশন থেকে দেই, চ্যারিটি থেকে দেই, যেটা আমাদের নিজস্ব টাকা থেকে দেই। এখন কমিউনিটির হেল্প হিসেবে, কমিউনিটি হেল্প, কারণ অনেক বাঙালি আসে। আপনি একদিনকে, আমি তো অনেকদিন আপনাকে ইনভাইট করলাম একদিন আসার জন্য, যে আসে দেখবেন যে ওখানে 20 to 30% লোকের মেডিকেট নাই, কিন্তু তারপরে ওনারা আসছেন, হাসি খুশি আছেন, খাওয়া দাওয়া করছেন, ব্রেকফাস্ট করছেন, আমাদের লাঞ্চ করছেন, এগুলো কিন্তু সবই আমাদের নিজস্ব অর্থায়ন থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। তো এখন মানে এই যে মানে মেডিকেট প্রাপ্তির তো একটি ইয়ে হচ্ছে যে আপনার ইনকাম লেভেল জিরো থাকতে হবে, ক্রাইটেরিয়া এলিজিবিলিটি আছে। আপনার একটা জিনিস হচ্ছে যে আপনি যখন মেডিকেটটা করেন, আপনার এখানে যে আপনি এসছেন, একজন আপনার ডিপেন্ডেন্ট থাকতে হয়, যা একটা সাপোর্টিং লেটার থাকতে হয়, ওটা অবশ্যই আপনার রিলেটিভস বা ছেলে মেয়ে বা কেউ একজন একটা সাপোর্টিং লেটার দিতে হয় যে উনি আমার এখানে থাকবেন,
আমি তার সমস্যাগুলো দেখব, এরকম একটা লেটার আছে। এটা তো মাস্ট দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট থাকে, ব্যাংক স্টেটমেন্টে মনে হয় $1000 নিচে থাকতে হয়। এই জিনিসগুলো আর একটা অ্যাপ্লিকেশন আছে, এটা সহ আপনার। আবার কিছু আছে যে আপনি 65-এর নিচে এক ধরনের মেডিকেড হয়, আবার 65-এর উপরে গেলে মেডিকেড আরেকভাবে করতে হয়। আর একটা জিনিস হচ্ছে যে আগে যেমন আপনার ক্রাইটেরিয়াগুলো ছিল একটু সহজভাবে, এখন অনেক কিন্তু জটিলভাবে আপনার মেডিকেটটা করছে। আগে দর্শক আছে, একটু নিয়ে নিব। জি প্লিজ। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো ভাই, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন ভাইয়া। আমার আকাশ ভাইয়ের কাছে কোশ্চেন হচ্ছে যে বিয়ে যদি ছেলে বা ছেলের বউ হয়, সেই ক্ষেত্রে বাবা মার যদি কাজ করে, সেক্ষেত্রে বছর শেষে ওই বিয়ের কি ট্যাক্স ফাইল কি এক্সাম কিনা, না ট্যাক্স ফাইল পে করতে হবে ওই যে বাড়তি ইনকামটা সে ইনকাম করবে আজ বিয়ে হিসাবে? জি ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। এটা খুবই আপনার গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা যারা হোম কেয়ারটা নেন বা পিএ, একটা জিনিস হচ্ছে যদি আপনি একই বাসায় থাকেন, অ্যাড্রেস প্রুফ অফ অ্যাড্রেস যদি এক হয়, তাহলে আপনার ওই ট্যাক্সটা এক্সাম্পটেড। আপনি হোম কেয়ারের সাধারণত এজেন্সিগুলো বা আমরা যারা আমাদের কাজ করেন ওদের কাছে কিন্তু একটা ফর্ম থাকে, যে ওই ফর্মটা আমরা ফিল আপ করে আপনাদের ট্যাক্স করার আগে আমরা দিয়ে দিই। যে অনেকেই কিন্তু এটা জানেন না। আমি আজকে যে এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন, ভাইয়াকে ধন্যবাদ। দেখা যাচ্ছে ওনারা 3 বছর হলো ট্যাক্স দিয়ে যাচ্ছেন, আসলে কিন্তু ওই ট্যাক্সটা এক্সাম্পটেড। যখন আপনি বাবা মায়ের কাজ করেন, আপনি তোকে বাইরে থেকে যাচ্ছেন না, তখন ওই ট্যাক্স সিপিএ ভদ্রলোকে বলতে হয় যে আমার এই যে লেটারটা আমরা হোম কেয়ার এজেন্সি থেকে নিয়ে এসেছি, আপনি আইআরএসের সময় ট্যাক্স ফাইলটা করে দেন যে ট্যাক্স এক্সাম্পটেড। এটা অবশ্যই আপনি এক্সাম্পটেড পাবেন, একই বাসায় যদি অ্যাড্রেস থাকে। কিন্তু অন্য বাসায় থাকলে পাবেন। কেন পাবে না? কারণ ওনাদের শর্তটাই হচ্ছে একই অ্যাড্রেসে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমরা যেহেতু এখন শেষ দিকে আছি, আর কি বলবেন আজকে আপনি দর্শকদেরকে? দর্শকদের একটা জিনিস বলবো, আমি সবসময়ই বলি যে আপনারা হোম কেয়ারটা তো অবশ্যই নিড। অনেকে এটা মিস কনসেপ্ট বা ইয়া করে যে আসলে আমার দরকার নাই, কিন্তু ওনার দরকার নেই, উনি হোম কেয়ার পাচ্ছে। আসলে না, কারণ আপনার প্রতিদিনের কাজ যেগুলো করেন, আপনার ঘর থেকে গোছানো থেকে রান্না করতে, এটাই কিন্তু সিডিপ্যাপের আন্ডারে, হোম কেয়ারের আন্ডারে। এগুলো তো একটা আঙ্কেল আন্টির অবশ্যই লাগে, এটা কোনো রং কনসেপ্ট না। সেকেন্ড হচ্ছে যে আপনারা মেডিকেডের যে চিঠিগুলো আসে অবশ্যই আপনারা দেখবেন, এবং যদি কোনো হেল্প লাগে আমাদের তো হটলাইন আছে, আমাদের অফিস আছে, 4টা নিউ ইয়র্কে অফিস আছে, আপনারা আসবেন, আমরা আপনার মেডিকেটটাতে হেল্প করবো যাতে মেডিকেটটা ক্যান্সেল না হয়ে যায়। এটা অনেক বড় জিনিস। জি, অসংখ্য ধন্যবাদ আকাশ রহমান আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে, এবং ধন্যবাদ আবারও দর্শকদেরকে, কারণ দর্শকদের শুনছে দেখে কিন্তু TVN24 এই অনুষ্ঠানটাতে জনপ্রিয়। অবশ্যই ধন্যবাদ সবাইকে। জি, প্রিয় দর্শক, আকাশ রহমান বলছিলেন, তিনি আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম সেটি হচ্ছে হোম কেয়ার সার্ভিস এবং মেডিকেড পাওয়ার যে এলিজিবিলিটি, স্পেশালি হোম কেয়ার রিলেটেড মেডিকেডের বিষয়টি আরও বিস্তৃত। হয়তো আমরা পরবর্তীতে আবারও এ নিয়ে কথা বলবো, এবং আরও বিস্তৃত পরিসরে আমরা এ নিয়ে কথা বলার সুযোগ নিশ্চয়ই পাবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি সবার জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে এখন কথা হবে। এবং আপনারা যারা দেখছেন নিজেরা তো দেখবেনই, শেয়ার করবেন নিজেদের ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, এবং যারা দেখার সুযোগ পাচ্ছেন না তাদের সঙ্গে শেয়ার করবেন। সেটি হচ্ছে যাদের আর্থ্রাইটিস আছে, এবং আর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনারা নানা ধরনের চিকিৎসা অবশ্যই নিয়ে থাকেন, কিন্তু কাইরোপ্যাট্রিক যে চিকিৎসাটি আছে আর্থ্রাইটিসের ক্ষেত্রে এটি কী ভূমিকা রাখে, এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই আলোচনাটি আজকে যিনি করবেন তিনি আমাদের কমিউনিটির খুবই একজন আলোকিত ডাক্তার জাকির আহমেদ, এবং তিনি হচ্ছেন একজন কাইরোপ্যাট্রিক ডক্টর, এবং তার প্রতিষ্ঠানের নাম আহমেদ কাইরোপ্যাট্রিক PLLC, এটির তিনি প্রতিষ্ঠাতা। ডক্টর জাকির, আপনাকে স্বাগত জানাচ্ছি
আমাদের আজকের ধন্যবাদ এই অনুষ্ঠানে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম টিভিএন 24 সকল দর্শকদের। জি, আপনি আমাদের এখানে আসেন এবং অনেক মানুষ কিন্তু এই অনুষ্ঠানটি তখন খুব আগ্রহ করে দেখে, কারণ প্রতিটি মানুষের জীবনের সাথে এটা জড়িত, সম্পৃক্ত, খুবই গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আপনি বিষয় ভিত্তিক আলোচনা করেন। জি, তো এর আগে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, আজকের বিষয়টি আর্থ্রাইটিস। কেন আসলে কি কাইরোপ্র্যাকটিক দিয়ে আর্থ্রাইটিস ভালো হয়? কাইরোপ্র্যাকটিক দিয়ে আর্থ্রাইটিস ভালো হওয়ার আগে যাই আপনার আর্থ্রাইটিসটা কি। কারণ আমাদের কমিউনিটিতে সবাই এসে বলে যে আমার আর্থ্রাইটিস নিয়ে আমি বসে আছে, ওইটা কি কিন্তু আমি জানি না। আর্থ্রাইটিসের মিনিংটা কি ওইটা কেউ জানে না, ডায়াগনোসিস জানে, সব ডাক্তার অফিসে যায়, ট্রিটমেন্ট নেয়, কিন্তু হোয়াট ইজ আর্থ্রাইটিস মিনস ওইটা অনেকেই আমরা জানি না, বলবো না সবাই জানি না। তো প্রথমেই বলি আর্থ্রাইটিসের মিনিংটা কি। আর্থ্রাইটিসের আর্থ্র যে ওয়ার্ডটা ওইটার মিনিং হচ্ছে জয়েন্ট। হ্যাঁ, আর আইটিস যে কোনো ওয়ার্ডের সাথে যখন মেডিকেলের বাসায় যায় ওটা হচ্ছে আপনার ইনফ্লামেশন, মানে আপনার জয়েন্টটা ইনফ্লেমড, ওইটারে আমরা আর্থ্রাইটিস বলি। আচ্ছা, হ্যাঁ, আর্থ্রাইটিসের অনেক প্রকারভেদ আপনার রিসার্চ করলে দেখবেন 150-র উপরে টাইপস আর্থ্রাইটিস নিয়ে আসে, বাট এর মধ্যে আমরা বেশি দেখি অস্টিওআর্থ্রাইটিস, নিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপর আপনার গাউট যেটা মোস্ট কমন অ্যাডাল্ট মেলদের হয়, তারপর আপনার জুভেনাইল আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অনেকগুলো টাইপস আছে, যার মধ্যে অস্টিওআর্থ্রাইটিস এবং নিউমাটয়েড আর্থ্রাইটিস ভেরি কমন। হ্যাঁ, আপনি যদি বলেন আর্থ্রাইটিসে আক্রান্ত কেমন জনসংখ্যা, আমাদের অস্টিওআর্থ্রাইটিস কিন্তু 32 মিলিয়ন আমেরিকান পিপল অস্টিওআর্থ্রাইটিস আক্রান্ত, যার মধ্যে নিউমাটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে আপনার 1.2 মিলিয়ন সামথিং, 1.3 মিলিয়ন। সো আমাদের অস্টিওআর্থ্রাইটিসটা খুব বেশি, যেটা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য হয়ে থাকে। আচ্ছা, তো আমরা ছোট ছোট প্রশ্ন দিই এবং দর্শকদেরকে সম্পৃক্ত করি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আর্থ্রাইটিসের বিভিন্ন কারণ এবং কেন কাইরোপ্র্যাকটিক চিকিৎসা এটি নেবেন, এই বিষয়ে কিছু তথ্য আমরা আপনাদের কাছে যেটি বলতে চাই, আপনারা এই সুযোগটি গ্রহণ করুন। আমাদের ডক্টর এখানে আছেন, ডক্টর জাকির আহমেদ, এবং বাঙালিদের মধ্যে কাইরোপ্র্যাকটিক ডক্টর তেমন একটি নেই, এটি খুবই একটি বিশেষায়িত প্রফেশন। সুতরাং আপনারা প্রশ্ন করবার জন্য খুবই উপযুক্ত এবং সুন্দর একটি সময়ে আছেন, যেটি আপনারা পর্দায় দেখছেন 6463079828। এই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। অনেকেই আপনাদের বাবা মায়েরাও কিন্তু আর্থ্রাইটিসের নানা সমস্যায় ভুগছেন, অনেকেরই হয়তো আপনারা প্রশ্ন করবেন। তো আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস এন্ড নিউমাটয়েড আর্থ্রাইটিস দুটির মধ্যে একটু পার্থক্য যদি বলেন। অস্টিওআর্থ্রাইটিসটা হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ার অফ দ্য কার্টিলেজ। আমরা জানি সবাই আমাদের দুইটা বোনসের মধ্যখানে একটা কুশন থাকে, যেটা একটা বোন আরেকটা বোনসের দেখে আমাদের কোশন না হওয়ার জন্য। যখনই ওই কুশনটা যেটা কার্টিলেজ আমরা বলি, ওইটা যখন ওয়্যার অ্যান্ড টিয়ার স্টার্ট হয় ওইটারে আমরা অস্টিওআর্থ্রাইটিসটা বলি। বাট নিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে টোটালি ডিফারেন্ট। ওইটা কিন্তু আপনার নর্মাল জয়েন্টটারেই অটোইমিউন ডিজিজ দ্বারা আক্রান্ত করে ফেলে, তখন এই জয়েন্টটা ইনফ্লেম এবং জয়েন্টের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। বাট অস্টিওআর্থ্রাইটিসটা কমন এই জন্য বলবো, আমাদের অস্টিওআর্থ্রাইটিস শুরু হইতেছে কিন্তু আমাদের কাজ থেকে, আমরা ব্যাক অ্যান্ড ফোর্থ ব্যাক আপনার ব্যান্ড হইতেছি, কেউ বসে কাজ করতেছি, কেউ নিয়ের উপর প্রেশার দিয়ে কাজ করতেছি, তারপর আপনার গাড়ি চালাইতেছি অনেকক্ষণ ধরে, তারপর আপনার কম্পিউটারে কাজ করতেছি, মানে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিটা অস্টিওআর্থ্রাইটিসটা তৈরি করতেছে। এর নির্দিষ্ট কোনো কারণ নেই, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসটাই অস্টিওআর্থ্রাইটিসটা শুরু করে। যেখানে আপনার নিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু এটা অটোইমিউন ডিজিজ, যেটা আপনার জয়েন্টটা ইনফ্লেম করতেছে, আপনার বডির ইমিউনিটিটা নষ্ট হওয়ার পর ওই জয়েন্টটাতে সমস্যা সৃষ্টি হইতেছে। অস্টিওআর্থ্রাইটিস রোগীদের জন্য ভালো, ওইটা এত কমপ্লিকেশন নাই, এত খারাপ কিছু নাই। বাট নিউমাটয়েড আর্থ্রাইটিসটা ভেরি ডেঞ্জারাস, সাথে সাথে আপনার জয়েন্টটা ইনফ্লেমড হয়ে যায়, সোয়ালন হয়ে যায়, অনেক সময় আপনার বোনসগুলো একদম পাতলা হয়ে যায়, মানে অস্টিওপোরোসিস হওয়ার সুযোগ থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তাহলে এই জায়গাতে আমরা তাহলে কিভাবে কাইরোপ্র্যাকটিক চিকিৎসার মধ্য দিয়ে আমরা সেবা পাবো, এবং এই দুই ধরনের ক্ষেত্রে কি এটি প্রযোজ্য হবে? আমি এটা বলি, আপনি অস্টিওআর্থ্রাইটিস এবং নিউমাটয়েড আর্থ্রাইটিস বুঝবেন কিভাবে, যে আমার এটা অস্টিওআর্থ্রাইটিস, এটা আমার নিউমাটয়েড আর্থ্রাইটিস। তো অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে ভেরি লেট স্টেজে হয়, কারণ ওইটা আস্তে আস্তে আপনার কার্টিলেজটা নষ্ট করে, আপনার ওল্ড এজে গিয়ে দেখবেন যে ওই কার্টিলেজটা নষ্ট হইতে হইতে একদম শেষ হয়ে গেছে, তখন আপনি পেইন ফিল করতেছেন, জায়গাটা ফুলে গেছে। অনেকে বলে যে আমার নির মধ্যে পানি জমে আছে, ওই পানিটা কই থেকে আসে? যখন আমার কার্টিলেজটা ড্যামেজ হয়ে যায়, ওইগুলো পানি ডিসচার্জ যখন শুরু হয়, ফ্লুইডগুলো কালেকশন হইতে থাকে, ওইটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, ফ্লুইড কালেকশন থাকে। সিমটমগুলো থাকে আর্লি মর্নিংয়ে। অস্টিওআর্থ্রাইটিস আপনার উইথিন হাফ অ্যান আওয়ার আপনি যখন মুভমেন্ট স্টার্ট করবেন আপনার পেইন চলে যায়। বাট নিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আপনার উইকস, মান্থ, আপনার এর সাথে ফিভারও থাকতে পারে, ওই যে আপনার অটোইমিউন, আপনার ইমিউনিটিটা নষ্ট হয়ে যাইতেছে, আপনার ফিভার থাকতে পারে, আপনার শরীরে ব্যথা থাকতে পারে, এবং একসাথে
দুইটা জায়গায় যখন হবে তখন আমরা ওইটার নিউমাটয়েড আর্থ্রাইটিস বলবো। বাট অস্টিওআর্থ্রাইটিসটা হবে আপনার একটি জয়েন্টে, আপনার রাইট হ্যান্ডে ব্যথা কিন্তু বাম হাত ভালো, তাহলে আপনাকে ফার্স্টেই চিন্তা করতে হবে ওইটা অস্টিওআর্থ্রাইটিস, নট নিউমাটয়েড আর্থ্রাইটিস। নিউমাটয়েড আর্থ্রাইটিস কি আপনার দুই হাতে সমানভাবে পেইন স্টার্ট হবে, দুই হাতটা ফুলে যাবে, পায়েও করতে পারে। হ্যাঁ, দুই নির মধ্যে যখন একসাথে পেইন একসাথে সোয়ালন তখন আপনাকে চিন্তা করতে হবে ওইটা আমার নিউমাটয়েড আর্থ্রাইটিসের দিকে যাইতেছে, ওইটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস না। অস্টিওআর্থ্রাইটিস একটা দিকে সিঙ্গেলের দিকে আগাইতে থাকে। তো কোনটা আর্থ্রাইটিস কোনটা আবার অন্য ধরনের পেইন, এটাও তো আমাদেরকে বুঝতে হ্যাঁ, হবে। পেইনটা হচ্ছে যখন আপনার জয়েন্টটা ফুলে যাবে, দুই হাত একসাথে হবে, আপনি ধরে নিতে পারেন নিউমাটয়েড আর্থ্রাইটিস। আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার কিছু ব্লাড ওয়ার্ক করবে, তারপর অ্যান্টি ইনফ্ল্যামেটরি অথবা আপনার অটোইমিউন ডিজিজের এগেনস্টে যে ঔষধগুলো আছে স্টার্ট করে দিবে। বাট অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনি ঔষধ না খেয়েও ভালো থাকতে পারেন। এটা কি আমাদের কাইরোপ্র্যাকটিকের চিকিৎসা এইখানেই দুই জায়গাতেই হবে না? না, দুই জায়গাতে হবে না বলতে আপনি যদি মনে করেন না আমি ঔষধ খেয়ে ভালো থাকতে চাই, গুড টু গো টু দ্য প্রাইমারি কেয়ার ডক্টর, গেট দ্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি লাইক টাইলিনল, আইবুপ্রোফেন, আপনার লাইফের সঙ্গী করে ফেলতে পারে। এখন যদি আপনি বলেন না এটা তো খেয়ে আমি উপস্থিত ভালো থাকতেছি বাট আমার ঔষধের কমপ্লিকেশনটা আমার মাথায় রাখতে হবে, আমি কন্টিনিউ যদি টাইলিনল খাই আমার লিভার ড্যামেজ হয়ে যাইতেছে, আমি কন্টিনিউ যদি আইবুপ্রোফেন খাই আমার কিডনি ফেইলিওর হয়ে যাইতেছে। সো আমি যদি এগুলো না করে না আমি থেরাপি নিয়ে ভালো থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। কিভাবে? এই যে আপনি কাইরোপ্র্যাক্টর কাছে যেতে পারবেন, ফিজিক্যাল থেরাপির কাছে যেতে পারবেন, তারপর আপনার মেইন ফোকাস কি অস্টিওআর্থ্রাইটিস, আপনার যে কার্টিলেজটা ড্যামেজ হয়েছে ওইটা কিন্তু আপনার রিটার্ন হবে না, ওইটা রিটার্ন হওয়ার সুযোগ নাই। বাট ওইটার কারণে আপনার যে সিমটমগুলো ডেভেলপ হইতেছে ওইটা আমরা আপনারা হেল্প করব, আপনি পেইন ফ্রি নর্মাল লিভিং লাইফটা রান করতে পারবেন। হ্যাঁ, ওইটা কিভাবে? হ্যাঁ, এটা আমাদের কাইরোপ্র্যাক্টর হচ্ছে আমরা ম্যানুয়াল মোবিলাইজেশন করি, যেটা আমাদের দুই হাত দিয়ে আপনার জয়েন্টটারে রিল্যাক্স করে দিই। হ্যাঁ, রিল্যাক্স করে দিই কি আপনার জয়েন্টে যখন প্রেশার জমে যায় আপনি পাটা মুভ করতে পারেন না, স্টিফ হয়ে যায়, আপনার রেঞ্জ অফ মোশনটা ডিক্রিজ হয়ে যায়, আপনি হাঁটতে পারতেছেন না। সো আমাদের কাজ হচ্ছে ওই জয়েন্টটারে রিল্যাক্স করে দেয়া, সাথে মোশনটারে ইনক্রিজ করা, সারাউন্ডিং মাসেলগুলো সফট টিস্যুগুলো টাইট হয়ে আছে, জয়েন্টগুলো কাজ করতেছে না। সো আমাদের এই মাসেলগুলোরে আস্তে আস্তে রিল্যাক্স করা, স্ট্রেচিং করা, এক্সারসাইজ শিখিয়ে দিই আমরা, আমাদের অফিসে আমরা এক্সারসাইজ করি। তারপর বাসায় কী কী প্রিকশন নেবেন, কী কী করলে আপনি ফার্দার আপনার ড্যামেজ যেন জয়েন্ট না হয় ওইগুলো আমরা এডুকেশন করে দিয়ে দিই। আচ্ছা, শুধুমাত্র তার মানে আমরা বুঝতে পারলাম যে এটি কাজ করবে শুধুমাত্র একটি মানে আর্থ্রাইটিসের দুটি ধরন, অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে এটি শুধু কাজ করবে। আরেকটি যে ধরন ওটা কেন করবে না? ওইটা কেন করবে না? ওটা হচ্ছে আপনার জয়েন্টের সমস্যা, ওটা হচ্ছে মেইনলি আপনার অটো ইমিউন ডিজিজ, আপনার ইমিউনিটিটা ডিক্রিজ হয়ে যাইতেছে। সো আপনার অটো ইমিউন ডিজিজটা কাজ করবে, এটা বলবো না যে আপনার টোটালি কাজ করবে না, যে যে জায়গায় যখন আপনার নিউমাটয়েড আর্থ্রাইটিস ডেভেলপ হবে ওই জায়গাগুলোতে আমরা টাচ করবো না, কারণ বোনটা ভেরি ফ্র্যাজাইল থাকবে, বোন টাচ করার সাথে অথবা আপনার নিউমাটয়েড আর্থ্রাইটিস ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল। কেন? কারণ বোনগুলো একদম পাতলা হয়ে যায়, বোনগুলো পাতলা হয়ে যাওয়া মানে হলে আপনি হঠাৎ করে পড়ে গেছেন, আপনার হিপ ফ্র্যাকচার হয়ে গেছে, আপনার হাতটা পড়ছে, আপনার হাত ফ্র্যাকচার হয়ে গেছে, নিউমাটয়েড আর্থ্রাইটিস বোনটা ক্ষয় করে ফেলে, সেই জন্য আমরা টাচ করি। কবে নাগাদ ক্ষয় হবে এটা বোঝা যাবে কিভাবে? যখন আপনার পেইন খুব বেশি, আপনি ডাক্তারের কাছে গেছেন, ইউ লাকিলি গট ডায়াগনোজ নিউমাটয়েড আর্থ্রাইটিস আর্লি স্টেজ, তারা অটোইমিউন ডিজিজের ট্রিটমেন্ট স্টার্ট করছে, ইউ উইল বি গুড। আপনি যদি পেইন নিয়ে বাসায় বসে থাকেন, টাইলিনল আইবুপ্রোফেনের উপরে বসে থাকেন, আপনার অস্টিওপোরোসিস হওয়ার চান্স খুবই বেশি। আচ্ছা আচ্ছা, সাথে সাথে আপনার প্রাইমারি ডাক্তার ডায়াগনোসিস হওয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাও আর একটু বলি, আপনি যদি প্রাইমারি কেয়ার ডাক্তার অথবা আপনি কন্টিনিউ ফিজিক্যাল থেরাপি নিতেছেন, আপনি শেয়ার করেন আপনার পেইনের ধরনটা, শেয়ার করেন আপনার কবে থেকে স্টার্ট হইতেছে, ওই পেইনের সাথে আপনার জ্বর আসতেছে কিনা, জায়গাটা কতক্ষণ ফুলা থাকে, বা আপনি ঘুম থেকে উঠে কতক্ষণ হাঁটতে পারতেছেন, এগুলো ডিসকাস করেন। সো ইফ দে নোজ লাইক ইটস গোয়িং টু নিউমাটয়েড আর্থ্রাইটিস, দেখ তাড়াতাড়ি রেফার করে দিবে আপনার প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে। এটাও কিন্তু আরেকটা ইস্যু, সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি কেয়ার ডাক্তার যদি বুঝতে পারেন তাইলে কিন্তু আর্লি ডিটেক্ট হবে। উনি যদি কোনো কারণে একটু না বুঝতে পারেন, ওইটা হচ্ছে আপনার আপনি বুঝতে হবে আপনার ডাক্তার কিভাবে আপনার ইভালুয়েশন করতেছে। অনেক সময় এটা হয় না যে আমরা বলি যে আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, কোনো ডাক্তার ভাবেন না আর এটা এমনি ব্যথা ঠিক হয়ে যাবে, রাইট, ওই জায়গাটাই কিন্তু একটা সমস্যা। হ্যাঁ, ওইখানে আপনার যখন আপনি কন্টিনিউয়াসলি বলবেন একই জায়গায় পেইন এবং আপনার জয়েন্টটা ফুলে যেতেছে, পানি হইতেছে, লাল হয়ে যেতেছে, অবশ্যই প্রাইমারি কেয়ার ডাক্তার উচিত ওই সাথে সাথে নিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্লাড টেস্টটা করা। ওকে, আপনার কাছে আসলো, ধরুন এটা মানে শনাক্ত হয়নি, কিন্তু আপনি ব্যথা নিয়ে কেউ আসলো যে আমি ব্যথা ডাক্তার সাহেব আমি কি করব, তখন আপনি কিভাবে? প্রথমে আমি আপনার ওনার হিস্ট্রিটা কালেকশন করলাম,
হিস্ট্রিটা কালেকশন করে দেখলাম আপনার ডায়াগনোসিসটা কোন দিকে যাইতেছে, তারপর আমরা এক্সামিনেশন করি আমাদের অফিসে। এক্সামিনেশন করার পর প্রয়োজন হইলে আমরা এক্সরেটা করি। এক্সরে করলে ইজিলি ডিটেক্ট করা যায় আপনার এটা অস্টিওআর্থ্রাইটিস না নিউমাটোয়েড আর্থ্রাইটিস। যদি এটা দেখি আমরা নিউমাটোয়েড আর্থ্রাইটিসের সাথে সাথে আমরা প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে রেফার করে দিই। এবং বলেন যে ওটা তো আবার একটা বিশেষায়িত চিকিৎসা, তার মানে এটা প্রাইমারি ডাক্তার কিন্তু এই চিকিৎসা করবেন, উনি আবার ব্লাড টেস্ট করে ডায়াগনোসিস করে উনি রেফার করে দেবেন নিউমাটোলজিস্ট ডাক্তারের কাছে। ফ্যান্টাস্টিক। তখন ওইখানে তার একটা বিশেষায়িত চিকিৎসা, এক্স্যাক্টলি, এটা কন্টিনিউয়াসলি থাকে এবং এটা লং টার্ম, এটা কিন্তু শর্ট টার্ম হবে না, লং টার্ম হবে ওই কারণে যাতে আপনি আদার কমপ্লিকেশনে না পড়ে। এটার কারণে আর কি কমপ্লিকেশন? এই যে অস্টিওপোরোসিস ভেরি কমন, আপনার বোনটা ক্ষয় হয়ে যায় এবং খুব ভয়াবহ। এটা ভয়াবহ। আপনি হঠাৎ করে হাঁটতেছেন, হঠাৎ করে পড়ে গেলেন, সাথে সাথে আপনার ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে, একটা ঝুঁকি থাকে। পেইন ম্যানেজমেন্ট, আপনাদের কাইরোপ্র্যাকটিক যারা আপনারা প্র্যাকটিস করেন, আমি দেখছি যে এটা ব্যাপক জনপ্রিয় কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা। হ্যাঁ, এটা আমাদের কমিউনিটিতে জানি না কতটুকু আপনার জনপ্রিয় হইতেছে, বাট অন্যান্য পপুলেশন আপনার কাছে যাচ্ছে আমরা শুনি। হ্যাঁ, কাইরোপ্র্যাক্টর কাছে এখন বাঙালি অনেক আসতেছে এবং অনেকে জানে, বুঝতে পারতেছে, বাট অনেকে জানে না। তাদের উচিত জানাটা। আপনাদেরকে থ্যাংক ইউ, আপনারা আমাদের জানাইতেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি চাই আমাদের বাঙালি কমিউনিটি পিপল গেট বেটার উইথআউট এনি মেডিকেশন এন্ড সার্জারি। আচ্ছা, তো এই যে মানে কোন কোন ক্ষেত্রে ব্যথায় সার্জারি লাগবেই না, মানে আপনারা পারেন এবং কি টাইপের ব্যথাটা কমন আলোচনা যদি শুনি? হ্যাঁ, সার্জারিটা কাদের লাগবে ওইটা বলে ফেলি। ধরেন আপনার একজনের আমরা এমআরআই করছি, এমআরআইতে আসছে ওনার ক্যানাল স্টেনোসিস। আপনার অনেকেই শুনেন প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে অথবা পেইন ম্যানেজমেন্ট ডাক্তার, আপনার ক্যানালটা ছোটো হয়ে গেছে, ওইখানে কোনো স্পেস নাই, ওইখান থেকে নার্ভ যেটা বের হইতেছে ওই নার্ভটার প্রেশার দিতেছে। সো ওই ধরনের কেস যেটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, আপনাকে অবশ্যই সার্জারি করতে হবে। ওই ক্যানেলটারে আমি যদি বড় না করি তাহলে আমার তো নার্ভটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে না। নার্ভটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ না করার কারণে আপনার হাত উইকনেস হয়ে যেতেছে, আপনার পা উইক হয়ে যেতেছে, আপনার পায়ে কন্টিনিউয়াসলি ঝিনঝিন করতেছে, নামনেস হয়ে যেতেছে, উইকনেস হয়ে যেতে, এইগুলা কেস। তারপর হচ্ছে আপনার ফ্র্যাকচার, আপনার বোনস ফ্র্যাকচার হয়ে আছে, আপনার ডিস্ক ড্রাই এবং ফ্ল্যাট হয়ে গেছে, ওইখানে আপনি যদি কুশন না দেন আপনি ভালো হইতেছেন না। এই নর্মাল কিছু জিনিস এগুলোতে আপনাকে সার্জারি করতেই হবে। অথবা এখন আপনার ডিস্ক হার্নিয়েশন আছে নাম্বার 4, নাম্বার 5, আপনার C3, C4, বাট ওই ডিস্ক হার্নিয়েশন নিয়ে আপনি কন্টিনিউ কিন্তু কাইরোপ্র্যাকটিক ফিজিক্যাল থেরাপি নিলে আপনার সার্জারির দিকে যেতে হবে না। বাট আপনি ওইটা নিয়ে যদি বাসায় বসে থাকেন আর কন্টিনিউয়াসলি ওষুধ খেয়ে পেন রিমুভ করে দেখেন, একসময় আপনার সার্জারির দিকে হাঁটতেই হবে। আচ্ছা, তা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে কার্পাস টানেল সিনড্রোম, যেটি হাতে অনেকে আমরা কম্পিউটারে কাজ করতে থাকি, এখন তো সবই কম্পিউটার নির্ভর এবং হাতের মোস্ট অফ देम অনেকগুলাই অনেক। এটার সমাধানটা কি? স্যার, কার্পাল টানেল সিনড্রোমটা হচ্ছে আপনার আমাদের হাতের মধ্যে দুইটা নার্ভ, একটা হচ্ছে মিডিয়ান নার্ভ, একটা আলনার নার্ভ। যখন মিডিয়ান নার্ভটা আমাদের এখানে স্টাক হয়ে যায়, লাইক কম্প্রেসড হয়ে যায়, তখন আপনার এই তিনটা আঙ্গুলের মধ্যে পেইন, নামনেস, টিংলিং, ঝিনঝিন এবং জ্বালাপুরা। এখন আপনারে মানে প্রথমে ডিসকাস করতে হবে যে আপনার পেইনটা এখান থেকে আসতেছে নাকি আপনার ঘাড় থেকে আসতেছে। সেজন্য আমাদেরকে এমআরআই একটা করা প্রয়োজন। এমআরআই করে দেখতে হবে আপনার নেকের মধ্যে ডিস্ক হার্নিয়েশন আছে কিনা। এখন আপনার ডিস্ক হার্নিয়েশন যদি থাকে, ওই হার্নিয়েশনটা কিন্তু আপনার ওই নার্ভটারে পুশ করতেছে, যার ধরুন আপনি শুধু এইখানে পেইনটা ফিল করতেছেন। অথবা আপনার এইখানের মিডিয়ান নার্ভটা যদি এন্ট্রাপ্ট হয়ে যায় আপনার মেটাকার্পাল বোনসের মধ্যে, সো ওইটাও আরেকটা কারণ, ওইটাও আপনাকে রুল আউট করতেই হবে ফার্স্ট। তারপর আমাদের ম্যানুয়াল ম্যানিপুলেশন, যেটা আমরা অ্যাডজাস্টমেন্ট করে ওই নার্ভটারে রিল্যাক্স করে দিই। সাথে যে মাসেলগুলো উইক থাকে হাতের মাসেলগুলো নিয়ে আমরা কাজ করি, এক্সারসাইজ শিখিয়ে দিই বা অফিসে এক্সারসাইজ করি, এখানে হিট এবং কোল্ড যেটা আপনার যে সময় প্রয়োজন ওই থেরাপিটা দিই। এবং বিশেষ কেসে আমরা লেজার অথবা আল্ট্রাসাউন্ড করে থাকি। চমৎকার, তার মানে এটা চিকিৎসা আছে অবশ্যই। আচ্ছা, এবং আরেকটা মজার জিনিস হচ্ছে যারা কার্পাল টানেল সিনড্রোম এখনো মানে ডায়াগনোসড হয় নাই, বাট হাতে জিনজিন বা এগুলো নিয়ে আসতেছে আমাদের এখানে, আমাদের থেরাপির পরে ওরা কিন্তু আর সার্জারিতে যাইতে হইতেছে না, কন্টিনিউয়াসলি কার্পাল টানেল সিনড্রোমের কারণে সার্জারিতেও যেতে হইতে পারে। অনেকে আসে কার্পাল টানেল সিনড্রোমের সার্জারি করায়ও কিন্তু ভালো হয় নাই। অনেক পেশেন্ট আসে যে ওদের অলরেডি সার্জারি হয়ে গেছে কিন্তু এখনো সেম প্রবলেম। আপনারা সেই চিকিৎসা করি, বাট যারা আসতেছে আর্লি এজে যে আমার এখন হালকা জিনজিন করতেছে, আমি কম্পিউটারে কাজ করি, আমরা কন্টিনিউয়াস ওনাদেরকে থেরাপি দিয়ে আলহামদুলিল্লাহ সার্জারিতে যাইতে হইতেছে। এক্সেলেন্ট। তার মানে হচ্ছে যে শুধুমাত্র আমরা ব্যথা ডেভেলপ করলেই যাব তা না,
তার আগেও কিন্তু আমরা এই ধরনের চিকিৎসা ব্যবস্থার মধ্যে যেতে পারি। তো সায়াটিকার ব্যথা নিয়ে আমরা একটা পর্ব করেছি, আবার করব অবশ্যই। তারপরেও এইটি মানে এই সায়াটিকার ব্যথাও তো আপনারা হ্যাঁ, সায়াটিকাটা তো মেইনলি হচ্ছে আপনার দুইটা কারণ। একটা হচ্ছে আপনার ডিস্ক হার্নিয়েশন থাকতে পারে, লাম্বার 5S1 ডিস্ক হার্নিয়েশন যাদের আছে ওদেরকে সায়াটিকা টাইপ পেইন সিমটমটা নিয়ে আসে আমাদের কাছে। আরেকটা হচ্ছে দেখা যায় ওদের হার্নিয়েশন নাই, ওদের লাম্বার স্পাইন হেলথি ভালো, কিন্তু স্টিল সেম পেইন পায়ের দিকে যায়, তারপর নামনেস টিংলিং থাকে, ঝিনঝিন থাকে, জ্বালাপুরা থাকে। ওইটা হচ্ছে আপনার পাইরিফর্মিস মাসুলটার জন্য। আমাদের স্পাইনাল ডিস্কটা থেকে যখন নার্ভটা বের হয়ে আসে, সায়াটিক নার্ভটা, ওইটা কিন্তু পাইরিফর্মিস মাসুলটা স্পেয়ার করে আসে, ওটা ছিদ্র করে মাসুল থেকে এইভাবে ঝুলে থাকে পায়ের মধ্যে। যখন মাসুলটা স্টিফ হয়ে যায় এবং কনস্ট্রিক্ট হয়ে যায়, লং টাইম সিটিংয়ের জন্য, লং টাইম দাঁড়িয়ে থাকার জন্য, কম্পিউটারে বসে আমরা কাজ করতেছি, কন্টিনিউ কোনো সাপোর্ট নাই, ব্যাকে কুশন নাই, কিছু বসে বসে কাজ করতেছি, মাসুলটা কিন্তু স্টিফ হয়ে যাইতেছে, মাসুল কিন্তু মুভমেন্ট হইতেছে। যখন মাসুলটা কনস্ট্রিক্ট হয়ে যায়, সে নার্ভটারে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিতেছে না, তখন আমরা এই সায়াটিকা লাইক সিমটমটা স্টার্ট করি। আচ্ছা, এই কোমরে ব্যথা শুরু হয়ে পায়ের তল পর্যন্ত চলে যায়, এইটাই এই যে পাইরিফর্মিস মাসুলটা কিন্তু ঠিক কোমরের এখানে, ওইখান থেকে সায়াটিক নার্ভটা বের হয়ে পায়ের নিচে, পাতার নিচে যায়। তো আপনার এখানে মাসুলটা যদি স্টিফ এন্ড কনস্ট্রিক্ট হয়ে যায়, তাহলে নার্ভটা এসে কাজ করতে দিতেছে না। আচ্ছা, যখন নার্ভটা কাজ করতেছে, এটা আপনার আমরা ম্যানুয়াল ম্যানিপুলেশন যেটা বলি, আমাদের কাইরোপ্র্যাক্টর ভাষায় অ্যাডজাস্টমেন্ট, আমরা নার্ভটারে রিলিফ করে দিই ওই প্রেশার থেকে, তারপর মাসুলটা স্ট্রেচ শিখিয়ে দিই। পাইরিফর্মি মাসুলটা স্ট্রেচ আপনি বাসায় বসে বসে গুগল সার্চ করলে করতে পারবেন। যখন মাসুলটা রিল্যাক্স হয়ে যায়, আপনার নার্ভটা কিন্তু তার ফাংশন ভালো করে করতে পারে। এটা তার মানে ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আমার আপনার কাছে আর দুটি বিষয় নিয়ে আছে। সেটা হচ্ছে প্রথমত, আমরা যারা কাজ করি বসে বসে অফিসে অনেক সময়, কিংবা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি, তো আমরা একটা পর্ব আপনাকে নিয়ে করার অনুরোধ করছি যে আমার ব্যথা হলো কিনা তার আগেই আমরা প্রিকশন কি নিব। যেমন আমি সারাক্ষণ বসে কম্পিউটার কাজ করি, আমি কি ওখানে ছোটখাটো কোনো ব্যায়াম করতে পারি কিনা, বা আমি কিভাবে রিল্যাক্স থাকব, সেটা আমি সবাইরে বলি। আমার কাছে যত পেশেন্ট আসে, যে আপনি যদি লং টাইম ড্রাইভ করেন, ড্রাইভ যারা করে সেটাও আপনার মাথায় রাখতে হবে, আপনি হাফ অ্যান আওয়ার 1 আওয়ার ইন্টারভ্যাল আপনি একটা ব্রেক নেবেন, 30 সেকেন্ডস 1 মিনিট ডাজ নট ম্যাটার, একটা ব্রেক লাগবে। কারণ আপনার ব্রেনটা কনসেন্ট্রেট করতেছে একসাথে, আপনি 1 ঘন্টা পরে যখন ওইটা থেকে সরে যাবেন, আপনার ব্রেনটা কিন্তু ওই কনসেন্ট্রেশনটা ছেড়ে দিবে, তো আপনার মাসুলগুলো কিন্তু ওইখান থেকে চলে আসবে। এটা একটা প্রথমেই হচ্ছে ব্রেক। আপনার 1 ঘন্টা হাফ অ্যান আওয়ার আপনি একটা ইন্টারভ্যাল ব্রেক নেবেন। যারা বসে কাজ করে, দে হ্যাভ টু হ্যাভ এ লাম্বার সাপোর্ট। এখানে একটা লাম্বার সাপোর্ট নিবে, যাতে আপনার লাম্বার, আমাদের হচ্ছে লর্ডোসিস নর্মাল। এখন আপনারা যখন বসি, তখন আমাদের বোনসটা কিন্তু এইদিকে চলে যায়, স্পাইনটা, যেটা আপনার ডিস্কের জন্য খারাপ, মাসুলের জন্য খারাপ। সেজন্য আপনি একটা লাম্বার সাপোর্ট নেবেন। এই সাপোর্টটা কি আপনার একটু কি ধরনের নিবে? ওটাকে লাম্বার পিলো বলে না, লাম্বার পিলো যেটা, সেটা কি ফোমের নিবে নাকি কি ধরনের? ফার্ম টাইপের নিবে, হার্ড টাইপের, যাতে আপনি বসলে ওইটা পিছন দিকে না যায়। এবার এদিকে আমি বসলাম, এদিকে বসার পরে পিলোটা ভিতরে চলে গেল, লাভ তো হইল না। ওইটা আপনারা হোল্ড করে রাখতে পারে। আপনি শোল্ডারটা খেয়াল রাখবেন যে আমার শোল্ডারটা ওয়াইড কিনা, আমার শোল্ডারটা ইয়ারের সাথে সম্পর্কিত কিনা, ঠিক বসার ঠিক আছে এইভাবে বসবো। তারপর আমার কম্পিউটারটা আমার হ্যান্ড লেভেল, এই যে কার্পাল টানেল সিনড্রোম যেটা বলছিলেন, ওইটা হয় কিন্তু এইভাবে যারা কিবোর্ডে ইউজ করে, উপরে থাকলে এইভাবে ইউজ করে, এটা কিন্তু এই স্ট্রেট থাকবে। আমি এইভাবে ইউজ করব, এইভাবে। হ্যাঁ, দেখেন আমার হাতটা কিন্তু লেভেল 90 ডিগ্রি। এখন আমি এইভাবে এরকম করলে সমস্যা, এরকম করলেও সমস্যা, আমার 90 ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে আমার নেক স্ট্রেইন হইতেছে। আমি যখন এইভাবে কাজ করতেছি, দেখেন আমি কিন্তু 90 পাউন্ডস ওয়েট আমার স্পাইনের মধ্যে দিতেছি। নর্মালি এইটা হচ্ছে 10 পাউন্ডস। আমি যখন সামনের দিকে আসতেছি, আমার বডির স্পাইনটা কিন্তু 90 পাউন্ড ওয়েট ক্যারি করতেছে, যার জন্য আমার নেকটা এইভাবে চলে আসছে সামনের দিকে। মানে খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো আমাদের করতে হবে। কর্মক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটি নিয়ে একটি পর্ব করার অনুরোধ আপনার কাছে আমি রাখছি। এবং আজকের মতো আমরা একটু শেষ করতে চাই। আপনি যদি ছোট করে দর্শকদের কিছু বলেন। আপনাদের শুধু আর্থ্রাইটিস না, যে কোনো ধরনের পেইন, অথবা আপনি পরিবর্তিতে ভালো থাকার জন্য অবশ্যই কাইরোপ্র্যাকটিকের মোকাবেলা করবেন। শুধু আমার কাছে না, আপনার নিয়ারেস্ট যে কোনো কাইরোপ্র্যাক্টরের কাছে যাবেন, রেগুলার অ্যাডজাস্টমেন্ট নেবেন। এবং আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের ফোনে কন্ট্যাক্ট করে আসতে পারবেন, 9296258842। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আশা করছি এই দুটি পর্বই আপনাদের জন্য খুবই কার্যকর হবে। আমাদের সাথে আবারও আপনাদের দেখা হবে। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।